গরম পড়তে না পড়তেই সারা দেশে বিদ্যুতের অবস্থা ভয়াবহ। হয়তো রাজধানীবাসী ঠিক অরিজিনাল অবস্থাটা টের পাচ্ছেন না, টের পাচ্ছে গ্রামের মানুষ, যারা উপজেলা কিংবা উপজেলার বাইরে অবস্থান করছেন, বসবাস করেন, তারা সবথেকে বেশি টের পাচ্ছেন ভয়াবহতাটা। বিবিসি বলছে যে খুব কম লোডশেডিং হলে সেই লোডশেডিংয়ের পরিমাণ 7 ঘন্টা, অথবা সেটা কখনো 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিংয়ে চলে যাচ্ছে। একটা বাড়িতে কিংবা একটা এলাকায় যদি 10-12 ঘন্টা কারেন্ট না থাকে, সেটাকে কোন ধরনের ভয়াবহ বিপর্যয় আপনি বলবেন, সেটা আপনারই দায়িত্ব। বিদ্যুৎ নিয়ে একটা বড় সমস্যা হলো আন্তর্জাতিক যে জ্বালানি অবস্থা, যুদ্ধের অবস্থা, সেটা একটা বড় ব্যাপার। যে বিদ্যুতের জন্য যে কাঁচামাল দরকার, সেই কাঁচামাল সরবরাহ ঠিকভাবে করা যাচ্ছে না। কিন্তু যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়ালাম, সেই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকার সবথেকে বেশি যে জায়গাটা থেকে মনোযোগ দিয়েছিল, সেটা হচ্ছে যে বিদ্যুতের লাইন তারা যেমন মানে প্রায় 100% লাইন দিয়েছিল, 100% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল, তেমনি বিদ্যুতের ঘাটতি যেন না থাকে সেই জন্য তারা কিন্তু একটা সফলতার ব্যাপার দেখিয়েছিল। যদিও এই সেক্টরে প্রচুর দুর্নীতি হয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। এই সেক্টরের মন্ত্রীর দায়িত্বে, প্রতিমন্ত্রীর দায়িত্বে যিনি ছিলেন, তার বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ অনেকে করেন। সেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্য, কিন্তু বিদ্যুতের যে আকাল অবস্থা, বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের যে নাকাল অবস্থা, সেই অবস্থাটা আওয়ামী লীগের আমলে অনেক কম অনুভূত হয়েছে, যেটা এখন এই বাস্তবতায়, হ্যাঁ বৈশ্বিক বাস্তবতা তো রয়েছে, কিন্তু কতটা সরকার আন্তরিক এই বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য, এবং এই সমস্যার সমাধান যখন করা যাচ্ছে না, তখন আগামী মাসের মধ্যেই কিংবা হতে পারে সেটা এই মাসেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের দিকে সরকার যাচ্ছে, সেটা কতটা বুমেরাং হবে সেই আলোচনা করব। বিদ্যুতের অবস্থা কি? অন্যদিকে শেখ হাসিনার করে যাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে একটা বড় সুখবর এসেছে। এছাড়া সরকারের একজন দায়িত্বরত বড় সচিব, তিনি একটা বড় প্রত্যাশার কথা বলেছেন যে এই সরকারের লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে কি, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে বিদ্যুতের বর্তমান অবস্থা এবং অদূর ভবিষ্যতে অবস্থাটা কোন দিকে যাচ্ছে। থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই তাদের মানে যারা দোসর, তাদের যারা অনুগত, তারা বারবার দাবি করেছিল যে ভারত থেকে যে আদানির বিদ্যুৎ আসে, সেই আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করে দেয়া, অর্থাৎ ভারত থেকে কোনো বিদ্যুৎ আসবে না, প্রয়োজনে আমরা অন্ধকারে থাকবো, ভারতের কিছু আসবে না। কিন্তু ভারতের কিছু না আসলে আমাদের আবার চলেও না, এরকম বাস্তবতাও আমরা দেখেছি। সেই সরকারকেই আমরা দেখেছি ভারতে ইলিশ উপহার দিতে, ইলিশ রপ্তানি করতে, বাংলাদেশের মার্কেটের চাইতে প্রায় অর্ধেক দামে ইলিশ রপ্তানি করতে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিদ্যুতের যে নাকাল অবস্থা, বর্তমান যিনি জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী, তিনি এর আগেও এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, এবং এর আগে যখন দায়িত্ব পালন করেছেন তখন চরমভাবে ব্যর্থতার ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং বিগত বিএনপি সরকারের সব থেকে ব্যর্থ মন্ত্রণালয় যে 2-4টা ছিল, তার মধ্যে এই বিদ্যুৎ মন্ত্রণালয় ছিল। তাকে আবারও ওই মন্ত্রণালয়ের দায়িত্ব, বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব, জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যখন সরকার দিয়েছে, হয়তো সরকার তার উপরে আস্থা রাখতে চেয়েছে যে নতুন কিছু হবে। কিন্তু আমরা দেখলাম যে এই মন্ত্রী এই যে পাম্পে তেল নেয়ার রেশনিং পদ্ধতির ঘোষণা দিয়ে পাম্পে যে অবস্থা, হাহাকার অবস্থা তৈরি করলেন, সেটা আমরা দেখলাম। বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, আগাম ঘোষণা দিয়ে দিয়েছেন বিদ্যুতের দাম বাড়বে। জ্বালানি তেলের দাম এখন পর্যন্ত সরকার বাড়ায়নি, এটা একটা ভালো দিক, এটা অবশ্যই প্রশংসার দিক। সব মিলিয়ে তিনি কতটা সফল হবেন কিংবা আগের মতোই ব্যর্থ হবেন কিনা, সেই প্রশ্নগুলো উঠছে যখন বিদ্যুতে নাকাল অবস্থা পুরো দেশের। রাজধানীতে আমরা হয়তো সেটা ঠিক মতো টের পাচ্ছি না। কি বলছে বিবিসি শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে যেদিন কম সেদিন 7 ঘন্টা, কোনোদিন আবার 10 ঘন্টারও বেশি হয় লোডশেডিং। এই ভয়াবহ চিত্র তারা
তুলে এনেছে এবং এটা আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা যারা রাজধানীতে থাকেন তারা তার নিজের গ্রামে খোঁজ নিয়ে দেখেন যে গ্রামের অবস্থা কি। রাজধানীতে মানে সর্বোচ্চ চেষ্টা করা হয়, যখন যে সরকারি থাকে সর্বোচ্চ চেষ্টা করে রাজধানীর চাহিদা পূরণ করার, কারণ রাজধানীতে যেন এটাকে কেন্দ্র করে কোনো আন্দোলন মানে দানা বেঁধে উঠতে না পারে, কারণ সব কিছুই তো রাজধানী কেন্দ্রিক। এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো সেটাও রাজধানী কেন্দ্রিক আন্দোলন, সেটাও রাজধানী কেন্দ্রিক সব কিছু। রাজধানী কেন্দ্রিক ব্যাপার না হলে আসলে কোনো কিছুতে নজর কাড়া যায় না, সেই ব্যাপারগুলো সব সরকারি খেয়াল রাখে। কি বলছে বিবিসি? রাত থেকে ভোর পর্যন্ত 4 থেকে 5 বার বিদ্যুৎ যায়, দিনে রাতে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকে না। একদিকে গরম যেমন বাড়ছে, সেই সাথে লোডশেডিংও, যেদিন কম সেদিন 7 ঘন্টা, কোনো দিন 10 ঘন্টারও বেশি। এবং কোথাও কোথাও বিবিসির এই খবরটা পুরোটা অথেন্টিক ভাবা যাবে না, কারণ কোথাও কোথাও 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকেনি, এরকম উদাহরণ তৈরি হয়েছে বাংলাদেশে। অনেকে আবার গ্রামে বলেন যে আমাদের এখানে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে ভুলক্রমে আসে। মেহেরপুরের আমঝুপির বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলায় এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেখানকার ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন। ঢাকার বাইরে কয়েকটি জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত 3-4 দিন ধরে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন এবং রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে পৌর এলাকার বাইরে গ্রাম পর্যায়ে ভয়াবহ অবস্থা, এবং সবথেকে বেশি ভয়াবহ অবস্থা পল্লী বিদ্যুতের আওতায় যে বিদ্যুৎ দেওয়া হয় তাদের, এবং পল্লী বিদ্যুৎ থেকে সেটা স্বীকারও করা হয়েছে যে তাদেরকে কম দেয়া হচ্ছে, এই কারণে তারা লোডশেডিং করছে এবং কখনো কখনো 40 থেকে 50% লোডশেডিং করতে তারা বাধ্য হচ্ছে, এটা কিন্তু তারা স্বীকার করেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এপ্রিল থেকে জুন পর্যন্ত এই 3 মাস দেশে গরম যেমন বাড়ে তেমনি বিদ্যুতের চাহিদা বাড়ে। বিদ্যুতের চাহিদা বাড়ে এই কারণে সরকার তো সন্ধ্যা 7টার সময় মার্কেট বন্ধ করে দিয়েছে, এমনকি সিনেমা হলে সিনেমা পর্যন্ত চলতে পারবে না, সমস্ত আলোকসজ্জা সাজসজ্জা সবগুলোই বন্ধ করে দিয়েছে। এমনকি আজকে থেকে যে নিউজিল্যান্ড বাংলাদেশে সফর শুরু করেছে সেই সফরের মানে ক্রিকেট ম্যাচগুলো ফ্লাড লাইটের পরিবর্তে দিনের আলোতে করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে নিশ্চয়ই আপনারা সেই দৃশ্য দেখছেন কিংবা দেখেছেন যে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচ দিনের আলোতে হচ্ছে। সাধারণত ইদানিং আন্তর্জাতিক ম্যাচগুলো, বিশেষ করে ওয়ান ডে ম্যাচগুলো বেশিরভাগই প্রায় 100% ম্যাচই ডে নাইট ম্যাচ হয়, দিনের বেলায় শুরু হয় রাতে শেষ হয়। টি-20 ম্যাচগুলো বেশিরভাগই নাইট ম্যাচ হয়, কিন্তু এই নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজটা পর্যন্ত ডে ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, শুধুমাত্র বিদ্যুতের সাশ্রয় করার জন্য। অফিস আদালতের সময় কমানো হয়েছে, বহুভাবে সরকার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই এই সংকট থেকে উত্তরণের পথ তারা খুঁজে পায়নি। বিবিসি বলছে শহরের বাইরে সব থেকে বেশি লোডশেডিং, এবং মানে সেই লোডশেডিং এমন যে 1 ঘন্টা আধা ঘন্টা বিদ্যুৎ থাকে তারপরে 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এরকম অবস্থা, মানে সেই অবস্থার বিবরণ দিচ্ছে বিবিসি। এবার একটু এই সংক্রান্তই অন্য আরেকটা ব্যাপারে আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে প্রথম আলোর এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেল উৎপাদন শুরুর অনুমোদন। অর্থাৎ শেখ হাসিনার মেগা প্রকল্পগুলোর মধ্যে একটা, যেটা বিদ্যুৎ মানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের, পাকশির রূপপুরের, সেই কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে, এটা একটা বড় সুখবর। সেখানে বলা হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি চূড়ান্ত। উৎপাদন শুরু করতে প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স পেল রূপপুর বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। এর ফলে উৎপাদন শুরু করতে আর কোনো বাধা নেই। এ মাসের শেষের দিকে প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হতে পারে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে শুরু হবে উৎপাদন। ধারণা করা হচ্ছে যে জুলাইয়ের মধ্যে উৎপাদনে চলে যেতে পারবে এই কেন্দ্র, এবং বাণিজ্যিক উৎপাদনে তারা যেতে পারবে সেপ্টেম্বরের মধ্যে। সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে না। সুতরাং এবারের যে গরম মৌসুম, সেই গরম মৌসুমে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসা খুবই টাফ হয়ে যাবে। অনেকেই বলছেন যে সেটা
সেপ্টেম্বর না হয়ে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে, যে সময় আসলে বিদ্যুতের চাহিদা অনেক কমে যায় শীতের সময়। কিন্তু এই দুর্যোগের মুহূর্তে বিদ্যুতের যখন নাকাল অবস্থা, সেই দুর্যোগের মুহূর্তে খুবই ভালো একটা খবর হয়ে এসেছে ওই যাকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়েছি, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার নেয়া একটা মেগা প্রকল্প এবার আমাদের স্বপ্ন দেখাচ্ছে যে সেখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে এবং এই বিদ্যুৎ উৎপাদিত হলে অন্তত উত্তরাঞ্চলে মানে উত্তর এবং দক্ষিণ মানে কুষ্টিয়া অঞ্চল, রাজশাহী অঞ্চল, এই অঞ্চলের মানুষের চাহিদা আগে পূরণ করা হবে, তারপরে অন্যান্য জাতীয় গ্রিডে অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণ করা হবে। এই কথা, এই আশ্বাস আমরা আওয়ামী লীগের সময়ে শুনেছিলাম, জানি না সেই আশ্বাস পরিবর্তিত হবে কিনা। এই কথা যখন বলছে তখন অন্য একটি খবর আপনাদেরকে জানাই। বর্তমান সরকারের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে, দেখে নিন এই শিরোনামটা, বলা হচ্ছে 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। অর্থাৎ আগামী 2030 সালের মধ্যে এই সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে। লক্ষ্যমাত্রা স্থির করলেই তো হবে না, সেটা বাস্তবায়ন করা অনেক বেশি কঠিন ব্যাপার। সেটা বাস্তবায়ন করতে পারলে হয়তো পরিস্থিতি মানে নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বিদ্যুতের আসল বাস্তবতা কি? আমরা শেখ হাসিনার সময়ে যে বাস্তবতাটা দেখেছিলাম সেটা হচ্ছে যে 36,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের তৈরি হয়েছে। এই সরকার আসার পরেও আমরা জেনেছিলাম যে 32,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখনো আছে। যদি তাই হয় তাহলে বাংলাদেশের চাহিদার চাইতে সেটা বেশি উৎপাদনের মানে সক্ষমতা। তাহলে বিদ্যুতের এত ঘাটতি হবে কেন? কেন 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং করতে হবে? কেন কলকারখানাতে লোডশেডিং হবে? কেন বিদ্যুতের জন্য, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মার্কেট বন্ধ করে দিতে হবে, সব কিছু বন্ধ করে দিতে হবে, অফিস টাইম পরিবর্তন করতে হবে? এই ব্যাপারগুলো কেন হবে? প্রশ্নটা সেখানেই। তাহলে কি ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগ সরকার এই ম্যানেজমেন্টটা যতটা দক্ষতার সঙ্গে করতে পেরেছিল, এই সরকার প্রথম 2 মাসে সেটা করতে পারেনি, নাকি মাঝখানে অন্তর্বর্তী সরকার বড় ধরনের ক্ষতি করে গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর, যেগুলো উৎপাদন সক্ষমতা নষ্ট হয়েছে কিংবা কমে গেছে? অবশ্যই এই ব্যাপারে একটা সঠিক তদন্ত দরকার। যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমরা জানি 36,000 মেগাওয়াট, কখনো কখনো 40,000 মেগাওয়াটের কথাও বলা হয়েছে, সেই দেশে কেন এরকম ভয়াবহ সংকট হবে? আবার বলা হয় যে অটোরিকশা, এই যে ব্যাটারি চালিত রিক্সা, সেই ব্যাটারি চালিত রিক্সা, সেই রিক্সাতে বিদ্যুৎ প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ চলে যায়, সেটাও একটা বড় ব্যাপার, যেটা প্রফেসর ইউনূসের আমলে বাংলাদেশে পুরো সেয়ে গেছে এই ব্যাটারি চালিত রিক্সা, যেটা ঠেকানোর কোনো চেষ্টা তারা করেনি। এভাবে বিদ্যুতের বারোসরাদ্য অবস্থা তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের মুক্তি দরকার। কাউকে, বর্তমান সরকারকে দোষারোপ করে, সমালোচনা করে, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রীকে সমালোচনা করে আদতে কোনো ফায়দা হবে না। ফায়দাটা সেখানেই যে সমস্যার সমাধান হোক। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম যে দ্রুত সমস্যা সমাধানের জন্য কুইক রেন্টাল পদ্ধতি তারা অবলম্বন করেছিল, সেখানে তারা সফল হয়েছিল, কিন্তু সেই কুইক রেন্টাল পদ্ধতিতে দুর্নীতির প্রসঙ্গ উঠেছিল, অভিযোগ উঠেছিল। সেগুলো ভিন্ন কথা। কোনো একটা কাজ করতে গেলে দুর্নীতি হবে, এটা বাংলাদেশের বাস্তব চিত্র, কিন্তু মানুষের চাহিদা পূরণ হওয়াটাও একটা বড় মানে ব্যাপার এবং বড় একটা পদক্ষেপ। সেই ব্যাপারটাও কিন্তু মানুষ মনে করে। মানুষ কিন্তু মনে করে আমার চাহিদা পূরণ হচ্ছে কিনা। আমার চাহিদা পূরণ করে কেউ যদি 5 টাকা দুর্নীতি করে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার চাহিদাটা পূরণ কিংবা দেশের চাহিদাটা পূরণটা মুখ্য কথা। যদিও দুর্নীতির ব্যাপারে এই বক্তব্য কতটা গ্রহণযোগ্য সেটা হয়তো বিতর্কের ব্যাপার, কিন্তু আমরা সেই বিতর্কে যেতে চাই না। আমরা চাই এখান থেকে জাতি মুক্তি পাক। এই যে ভয়াবহ লোডশেডিং, কোনো মানুষ মানে আপনি রাজধানীতে বাস করছেন, আপনি যদি 2 দিনের জন্য গ্রামে বেড়াতে চান কিংবা যেতে চান, তাহলে আপনার যে কি অবস্থা হবে আপনি কল্পনাও করতে পারছেন না এই ভয়াবহ গরমে, যে গরমটা আবার গ্রামে আরও বেশি। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।